প্রিয় দর্শকবৃন্দ, নমস্কার। চলে এলাম নতুন ভিডিও নিয়ে। সকল মুসলমান দর্শক ও সাবস্ক্রাইবারকে জানাচ্ছি ঈদ মোবারক। এই ঈদের ছুটিতে চাইলে ঘুরে আসতে পারেন ঢাকার কাছাকাছি একটি সুন্দর জায়গা, ঐতিহ্যবাহী পানামনগর। এখানে আসতে হলে দেশের যে কোনো স্থান থেকে নারায়ণগঞ্জগামী বাসে উঠে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া বাসস্ট্যান্ডে আপনাকে নামতে হবে। তারপর সিএনজি রিক্সাতে জনপ্রতি 30 টাকা ভাড়া দিয়ে আপনি পানামনগর পৌঁছতে পারবেন। এখানে খেয়াল করবেন, সোনারগাঁও জাদুঘর 1 নম্বর গেট আর পানামনগরের মধ্যে কিন্তু প্রায় 10 মিনিট হাঁটাপথের দূরত্ব আছে। তাই সিএনজি চালককে স্পষ্ট করে পানামনগরের কথা বলবেন, নইলে আপনাকে 1 নং গেটেই নামিয়ে দিবে। আর হ্যাঁ, অনেকেই কিন্তু পানামনগরের সাথে সোনারগাঁও জাদুঘর দেখারও পরিকল্পনা করে আসে। তো এখন ঈদের ছুটিতে সোনারগাঁও জাদুঘর তো বন্ধ, তাই আমরা কেবল পানামনগরেই ঘুরেছি। এমনিতে অন্য সময় এই স্থাপনার সাপ্তাহিক বন্ধ রবিবার থাকে, আর সোনারগাঁও জাদুঘর বৃহস্পতিবার বন্ধ থাকে। তাই যারা এই দুটো জায়গাতেই ঘুরে দেখতে চান, তারা এই দুটো যে বন্ধের সময় আছে তার সমন্বয় করেই আসবেন। তাহলে চলুন আপনাদেরকে ঘুরে দেখাই পানামনগর, সেই সাথে কিছু কিছু তথ্যও আমরা জেনে নিই। আপনারা এই ভিডিওর প্রডিউসারকে দেখতে পাচ্ছেন, আমার বাবা। তো টিকিট মূল্য আপনারা দেখতেই পাচ্ছেন, মাত্র 15 টাকা। এই যে আমরা এখন ভিতরে ঢুকছি। এই যে পানামনগর, এই পানামনগরের যে পানাম শব্দটি, সেটি মূলত ফার্সি ভাষার শব্দ, যার অর্থ নিরাপদ আশ্রয়। পানামনগরের গঠনশৈলীটাই এমন ছিল যা তৎকালীন অন্যান্য এলাকার তুলনায় এখানে যারা অধিবাসী ছিলেন তাদেরকে বেশি নিরাপত্তা প্রদান করত। সোনারগাঁওয়ের নান্দনিক চারু ও কারুশিল্পের জন্য বিখ্যাত মসলিনে আড়ং, যার অর্থ আড়ত। এই আড়ত এবং আড়তদার ব্যবসায়ীদের বসবাসের জায়গায় ছিল এই পানামনগর। আপনাদের একটা দৃশ্য দেখাই, কে জানে এরকমভাবে কতবার কবুতর এখানে এসে বসেছে, আবার উড়ে গেছে এখানকার বাসিন্দাদের মতো। পানামনগর যে কতটা প্রাচীন তা বোঝা যায় এর রাস্তার দুই পাশে বনেদি ইমারতগুলো দেখে। 5 মিটার প্রশস্ত ও 600 মিটার দীর্ঘ এই রাস্তার দুই পাশে একতলা, দোতলা ও তিনতলা অনেকগুলো দালান রয়েছে। সর্বমোট মনে হয় 52টি হবে। কত কালের সাক্ষী না এই ইমারতগুলো, এক একটি ইট, এক একটি খিলান। এই নানা রকম বিভূষিত বর্ণাঢ্য ইমারতগুলো সাক্ষ্য দেয় যে একসময় সোনারগাঁওয়ের সবচাইতে অভিজাত নাগরিকদের বসবাসের কেন্দ্র ছিল এই পানামনগর। ও এটা মালিক এবারের। এখন যেমন গুলশান বনানী উত্তরা, তেমনি তখন হয়তো পানামনগরই ছিল সেকালের গুলশান বনানী উত্তরা। এই যে বাড়িটা আমরা দেখতে পাচ্ছি, এর ভিতরে একটু যাই। লোকজ শিল্প সমৃদ্ধ নান্দনিক ফুল, লতাপাতা সম্বলিত দেয়াল, চিত্রিত চারুতায় ভরপুর মায়াবী নাচঘরকে কেন্দ্র করে একসময় এখানে লোকজ গানের আখড়া বসত। এই সুড়ঙ্গ বা ভিতরের দরজাটা দিয়ে আমরা বের হয়ে পেলাম আবার এই অংশটা। আবার এটা দিয়ে যখন আমরা বাইরে গেলাম তখন দেখলাম এই ভবনটা পিছন দিক থেকেও খুব সুন্দর। এবং আমরা দেখতে পাচ্ছি একজন বিদেশি পর্যটক, একজন মা তার 3 সন্তানকে নিয়ে এই পানামনগর দেখতে এসেছেন। বাচ্চারা লাফ দিয়ে এই ভবনটার সামনে যে পরীক্ষাটা পার হচ্ছিল, আর তাদের মা তাদেরকে বকছিল। তো এই বিষয়টা দেখে খুবই ভালো লাগছিল। আমি একটা ডকুমেন্টে দেখলাম এই রাস্তার বাম পাশে আছে 31টির মতো ভবন, আর ডান পাশে আছে 21টির মতো ভবন। নীরবে দাঁড়িয়ে এই কারুকাজগুলো দেখতে দেখতে মনটা যেন কোথায় হারিয়ে যায়।
কি সুন্দর কারুকাজ। এক একটি ভবনের দিকে তাকিয়ে থাকলে মনে হয় কোন মায়াবী পর্দার মতো দুলে উঠছে সেকালের কোনো এক সুন্দর মসলিনের পর্দা। মনে হয় ঋতুভিত্তিক, বিভিন্ন তিথিভিত্তিক, বিভিন্ন পুজো উৎসবে এই নগরীটা হয়তো একদম মুখর ছিল। আবহমান বাঙালি লোকাচার, জীবনাচার। এই যে দেখুন, মুখোমুখি দুটো ভবন পেলাম, যার প্রবেশদ্বারে মালিকের নামের বদলে লেখা আছে সেই চৈতন্যদেব প্রবর্তিত আজ থেকে 500 বছর আগে বাংলার গ্রাম গ্রামান্তর পথ ঘাট মুখরিত যে মধুর হরি নামে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর সারা বিশ্বেও কিন্তু এই নাম প্রচার হচ্ছে, কিন্তু এখানে যে নামটা খোদাই করা হয়েছিল আজ থেকে প্রায় 150 কি 125 বছর আগে, সেটা তো স্থির রয়ে গেছে। শাশ্বত বঙ্গের যে সংস্কৃতি, তার জন্য একটা জীবন্ত চলচ্চিত্র হঠাৎ ভেসে উঠে চোখের সামনে। কিন্তু কজনের এমন চোখ আছে বলুন তো? অনেকে এখানে আসে কিন্তু নিছক প্রেম করার জন্যই, আর কেউ বা সকালবেলা মর্নিং ওয়াক। বেশ কিছু বাড়ির সামনে এরকম পুকুর খনন করা হয়েছিল, হয়তো পুকুর থেকে শীতল বাতাস এসে বাড়ির এই যে হাওয়া ঘর সেগুলোকে ভরে তুলতো। এরকম তপ্ত গরমে গৃহবাসীদের দিত প্রশান্তির ছোঁয়া। এখন আমরা রয়েছি এখানকার সবথেকে জনপ্রিয়, যারা প্রত্নতত্ত্ব বোঝেন না তাদের কাছে সবচেয়ে জনপ্রিয় কাশীনাথ ভবনের সামনে। এটা কেন বলছি, কারণ সরকার যখন এখানকার কিছু কিছু ভবন পুনরায় সংস্কারের উদ্যোগ নেয়, তখন সবার প্রথমে এই কাশীনাথ ভবনটাকেই তারা নির্বাচন করে। তো করেছে কি, এটার যে পুরনো অলঙ্করণগুলো ছিল সেগুলো খুলে ফেলে নতুন অলঙ্করণ করেছে। মানে ধরেন, যেটা আগেকার উপাদান দিয়ে বানানো ছিল সেটা নতুন করে সিমেন্ট দিয়ে বানিয়ে এনে লাগিয়ে দিয়েছে। ডিজাইনটা মোটামুটি একই রেখেছে, কিন্তু আবার কয়েক জায়গায় ছোট ছোট ইটের বদলে আধুনিক যে ইটগুলো আছে সেগুলো ব্যবহার করেছে। মানে ঠিক আছে, আপনি সংস্কার করুন, কিন্তু আগের ঐতিহ্য, আগের ইতিহাসের যে একটা সময়রেখা, তার সাথে সমন্বয় রেখে করুন, অসুবিধা তো নেই। বিদেশে তো এভাবেই করছে। দর্শক এখানে খেয়াল করুন, এই বাড়িটার ছাদে একপাশে এই যে সুন্দর একটা ছোট্ট ঘর দেখতে পাচ্ছেন, এটি গৃহমন্দির বা ঠাকুর ঘর। সাধারণত আগেকার সময় হিন্দু যেসব বাড়ি করা হতো গ্রাম দেশে বা শহরাঞ্চলেও, এরকম ছাদের একপাশে ঠাকুর ঘর করত। এখন তো না হয় ঘরের ভিতর আসন স্থাপন করে অনেকে পুজো করেন। আগে হতো কি, যদি বাসাটা একতলা হোক, দোতলা হোক, তিনতলা হোক, একতলা হলে দোতলার ছাদে, দোতলা হলে তেতলার ছাদে, মানে সবার উপরে থাকতো ঠাকুরের ঘর বা আসন ঘর। কারণ মনে করা হতো যদি আসন নিচে থাকে এবং তার উপর ছাদে যদি বাসিন্দারা চলাচল করে, তাহলে তাতে ভগবানের অমর্যাদা হবে। কাকতালীয় বা পরিকল্পিতভাবেই এই মন্দির দৃশ্যমান ভবনটির সামনেই রয়েছে এখানকার সার্বজনীন দুর্গা মন্দির। আমরা বলতে পারি মা পানামেশ্বরী, মা দুর্গা তার 4 সন্তান নিয়ে এখানে স্বমহিমে বিরাজিতা। দেখে ভালোও লাগলো, কারণ আমাদের বঙ্গের একটা আবহমান সংস্কৃতি দুর্গাপূজা করা। বলা হয় বাঙালি যেখানেই যায় সেখানে হয় দুর্গাপূজা করবে, নতুবা একটা কালী মন্দির বানিয়ে দিয়ে চলে আসবে। তো এটা হচ্ছে এর দুর্গা মন্দিরের পাশেই ললিত সাধু নামে একজন মহাত্মা ছিলেন, তার মন্দির। হয়তো তিনি এখানে সাধন ভজন করতেন। পানামনগরীর যে ঐতিহ্য আর ইতিহাস, এটা কিন্তু আমাদের জাতিগত পরিচয় সন্ধানের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটি উপাদান। সরকার থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু আমার মনে হয় এই পদক্ষেপগুলো আরও সহানুভূতি সহকারে দেখা উচিত। আমলাতান্ত্রিক জটিলতার বাইরে গিয়েও এক ধরনের সহমর্মিতাও কিন্তু এই স্থাপত্যগুলো দাবি করে। কি সুন্দর লাগছে। আমার মা সহকারী প্রডিউসার।
এই নিচে নামার জন্য ইয়ে দিয়েছে, নিচে নামার জন্য থাক দিছে, কই ও হ্যাঁ উঠার জন্য নামার জন্য পুকুরি টরি গেলে এই তো নামার এই যে পুকুর পাড়, এককালে হয়তো এই পুকুর পাড়ে এই যে বাড়িগুলা সেই বাড়িগুলোর মহিলারা এখানে বসে গল্প করতেন। আজকে সবই পরিত্যক্ত 100 বছরের ব্যবধানে। আমি আরেকটা কথা বলবো যে আমার মতে আমাদের ভাগ্যটা ভালো ছিল, কারণ পানামনগরের যে আবহাওয়াটা সেটা এরকম সময়ে খুবই ভ্যাপসা থাকে, খুবই অস্বস্তিকর হয়। কিন্তু আমরা যখন গেলাম রোদের তেজ ছিল কিন্তু হাওয়াও ছিল, যে কারণে আমাদের ঘাম শুকিয়ে যাচ্ছিল, আমাদের অত বেশি খারাপ লাগছিল না। তারপরেও রোদে একরকম তাতিয়েই গিয়েছিলাম, তাই একটু বিশ্রাম নিতে বসা আর কি এখানে। তো আমরা পানামনগরের এই রাস্তার শেষ মাঠে চলে এসেছি, এখন বিদায় নেবার পালা। যাবার আগে একটাই অনুরোধ করব, আমি দেখতে পেলাম এখানে অনেক ভবনের গায়ে অমুক প্লাস তমুক, তমুক প্লাস সমুক এসব লেখা। আমার ভিডিওটি যারা দেখবেন অন্তত তাদের কাছে আমার অনুরোধ, আপনারা অনুগ্রহপূর্বক এই কাজটি করবেন না। কোনো একটি জায়গায় গেলে নয়ন ভরে হৃদয় দিয়ে সেখানকার যা প্রাকৃতিক সৌন্দর্য, সেখানকার যা যান্ত্রিক সৌন্দর্য সেটি অনুভব করার চেষ্টা করুন। পাখির কলতান শুনুন, রোদের লুকোচুরি খেলা দেখুন, বয়ে যাওয়া বাতাসকে শরীরের প্রতিটি রোমকূপে লাগান, অনুধাবন করুন।